এই আমরা রিসেন্টলি আপনারা জানেন যে তাজউদ্দিন আহমেদ সাহেবের মেয়ের একটি লেখা যেটি তিনি লিখেছিলেন যে তাজউদ্দিন সাহেব 25শে মার্চও তৎকালীন আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমান সাহেবের কাছে একটা ট্যাপ রেকর্ডার নিয়ে গিয়েছিলেন যে স্বাধীনতার ঘোষণাটা দেওয়ার জন্য, কিন্তু তিনি সেটা দেননি। ফলে ইতিহাসে যে একটি ধূম্রজাল স্বাধীনতার ঘোষণা নিয়ে, কারণ আমরা জানি যে শেখ মুজিব তখন পর্যন্ত তিনি চেয়েছিলেন যে তিনি অবিভক্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন। এমন আর 7ই মার্চের যে ভাষণ, সেখানে কিন্তু ভাষণের পুরো অংশ আমরা কিন্তু দেখতে পাই না। এটা আপনারা জানেন কি না, ভাষণের শেষে কিন্তু পাকিস্তান জিন্দাবাদ ছিল, সেই অংশটি কেটে দেওয়া হয়েছে। ফলে সেই দিন তিনি যদি স্বাধীনতাই ঘোষণা করতেন, তাহলে তিনি তখন স্বাভাবিকভাবে পাকিস্তান সরকারের কাছে রাষ্ট্রদ্রোহী হিসাবে তিনি গ্রেপ্তার হওয়ার কথা, কিন্তু তখনও তিনি কিন্তু গ্রেপ্তার হননি। তিনি ইয়াহিয়ার সাথে, ভুট্টোর সাথে আলোচনা করে যাচ্ছিলেন যে যদি তাকে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা হয়, সেই প্রত্যাশায়, সেই আশায় তিনি ছিলেন। ফলে তিনি স্বাধীনতার যে ঘোষণা বলা হয় যে 7ই মার্চেই তিনি স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন, এটি আমরা ঐতিহাসিকভাবে সত্য নয়। তিনি পাকিস্তানের বিরুদ্ধে জনগণকে উদ্বুদ্ধ করেছিলেন, সংগঠিত করেছিলেন, এটি যেমন সত্য তেমনি স্বাধীনতার ঘোষণা যেটি আমরা রেকর্ডের একটু আগে আমরা দেখলাম যে মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব 27শে মার্চে তিনি যে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, যেটি চট্টগ্রাম কালুরঘাটের বেতার কেন্দ্র থেকে সম্প্রচারিত হয়, যেটির মাধ্যমে দেশবাসী জানে এবং মুক্তিযুদ্ধের জন্য দেশবাসী সংগঠিত হয়। আমরা বলবো যে প্রথম প্রতিরোধ আন্দোলন পাকিস্তানের বিরুদ্ধে প্রথম চট্টগ্রামেই হয়। কারণ যদি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট বা এটার যদি সংগঠন করার ইচ্ছেই থাকতো, তাহলে তৎকালীন সরকার, আমরা জানি যে আমাদের বর্তমান যিনি সভাপতি মহোদয়, উনি যদি ছুটিতে যান, উনি কিন্তু অন্য কাউকে দায়িত্ব দিয়ে যান। আমি একটা কলেজের প্রিন্সিপাল হিসেবে আছি, আমি যখন ছুটিতে যাই আমি কিন্তু অন্য কাউকে দায়িত্ব দিয়ে যাই। তো শেখ মুজিব জানতেন যে তিনি গ্রেপ্তার হবেন, তা তিনি তার পরবর্তীকালে কে নেতা হবেন, কে দায়িত্ব পরিচালনা করবেন দলের, সেই ধরনের কোনো নির্দেশনা কিন্তু তিনি দিয়ে যাননি। মুক্তিযুদ্ধ সংগঠিত করা তো দূরের কথা। ফলে এই যে 25শে মার্চের কালো রাত্রিতে যেটি জঘন্য হত্যাযজ্ঞের পর পুরো বাঙালি জাতি স্তম্ভিত হয়ে যায়, কি করবে না করবে একটা মানে আতঙ্কিত অবস্থায়। আমরা বলবো যে তখন মেজর জিয়া তিনি হয়তো তার সামরিক বাঙালি যারা অফিসার ছিলেন তাদের সাথে পরামর্শ করেই একটা সিদ্ধান্ত নেন, এবং এটা অনেকটা রিস্কি সিদ্ধান্ত ছিল। আর যদি এই যুদ্ধে আমরা হেরে যেতাম, তাহলে সবাইকে ফাঁসির কাছে ঝুলতে হতো, সবাই রাষ্ট্রদ্রোহী হিসেবে পরিচিতি লাভ করত। ফলে জিয়া যে সাহসিকতা নিয়ে এবং যে চ্যালেঞ্জ নিয়ে সেদিন স্বাধীনতা ঘোষণা করেছেন, এটি সত্যি জাতিকে আমরা বলবো যে সাহস তিনি জুগিয়েছেন। এরপরেই আস্তে আস্তে বিভিন্ন বাহিনীতে যারা ছিলেন তারা সংগঠিত হন বা মুক্তিযুদ্ধের করার জন্য মুক্তি বাহিনী গঠন হয়, ভারতে যায়, সেখানে সংগঠিত হয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গঠন করে। যাই হোক, এই ইতিহাস আমরা সবাই জানি। আমরা বিগত 15 বছর কিন্তু একতরফাভাবে আমরা নিজেরাও অনেক মিথ্যা ভাষণ আমাদেরকে দিতে হয়েছে। এ মঞ্চে এসে যেটি বলার কথা নয় সেটি আমাকে বলতে হয়েছে, আমার ইচ্ছার বিরুদ্ধে অনেক কথা বলতে হয়েছে, যেগুলি আমরা বলতে পারি নাই, মানুষ মন খুলে কথা বলতে পারে নাই। সেগুলি আজকে এই বৈষম্য ছাত্র আন্দোলন, যারা 1971-এর চেতনায় উদ্বুদ্ধ হয়ে জুলাই আগস্টের বিপ্লবে বাংলাদেশের যে অসাধারণ কাজ তারা সাধন করেছে, ফ্যাসিস্ট সরকারকে পতন বা তাদেরকে এখান থেকে চলে যাওয়ার জন্য যে প্রেক্ষাপট তৈরি হয়েছে, আমি আজকে বিশেষ করে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন এবং জুলাই বিপ্লবের যারা নায়ক, যারা সমন্বয়কারী, তাদেরকে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। এবং এই আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদেরকেও
তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা আহত, অসংখ্য আহত, আপনারা জানেন যে প্রায় 25 থেকে 30,000 ছাত্র জনতা যারা এখনও গুলিবিদ্ধ, কারো হাত নাই, কারো পা নেই, কারো চোখ নাই, তারা মৃত্যুর যন্ত্রণায় হসপিটালগুলিতে কাতরাচ্ছে। তাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আজকে দ্বিতীয় স্বাধীনতা বলা হয় যে আমরা কথা বলার স্বাধীনতা পেয়েছি। এতদিন পর্যন্ত সব ছিল ফাঁকা বলি। আপনারা জানেন যে 72 থেকে 75 পর্যন্ত যে মানুষ প্রত্যাশা করেছিল পাকিস্তানি স্বৈরশাসক বা যারা আমাদেরকে বিভিন্ন বঞ্চনার বা উপেক্ষার ছিলাম, যে পাকিস্তানিদের কারণেই মূলত যে বৈষম্যের কারণেই বাংলাদেশ স্বাধীন হয় 72-75-এ, কিন্তু সেই স্বাধীনতা, কাঙ্ক্ষিত স্বাধীনতা মানুষ পায়নি। সেখানে দেখা গেছে রক্ষী বাহিনী গঠন করে যেভাবে নিরীহ মানুষদেরকে হত্যা করা হয়েছে, বাকশাল গঠন করা হয়েছে, একদলীয় শাসন ব্যবস্থা চালু করা হয়েছে, এমন দেশে দেখা গেছে একটা বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঠিক বিগত 15 বছরে আওয়ামী, যুবলীগ, ছাত্রলীগের ছেলেরা যেভাবে সন্ত্রাস, চাঁদাবাজিতে মত্ত ছিল, ঠিক 72 থেকে 75 সালের সেই সময়টাও মানুষের কাছে দুর্বিষহ আছে। যদি আমরা অনেক ছোট ছিলাম, যেন আমরা শুনেছি জাসদে 10,000 নেতাকর্মীকে হত্যা করা হয়। ফলে সেখানেও যে 15ই অগাস্টের মতো একটি ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়, শেখ মুজিব সরকারের পতন হয়, নতুন সরকার ক্ষমতা আসেন। পরবর্তীকালে জাতিকে উদ্ধার করার জন্য বলবো যে জাতিকে নতুনভাবে পথ চলার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি ক্ষমতা গ্রহণ করেছিলেন, এবং তার সময়কালে আপনারা জানেন যে আমরা 72 থেকে 75 সাল পর্যন্ত কোনো আরব রাষ্ট্র কিন্তু বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি, এবং আমেরিকা সহ অনেক রাষ্ট্রই তখনও বাংলাদেশকে সেরকম সাহায্য প্রদান করেনি। জিয়াউর রহমান রাষ্ট্রপতি হওয়ার পরেই কিন্তু আরব রাষ্ট্রগুলো বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে। এবং জিয়াউর রহমান, আমরা যারা হজ করতে গিয়েছেন তারা হয়তো দেখেছেন যে সেখানে নিম গাছগুলো, আমি নিজেও দেখেছি, সে গাছগুলো এখনও আছে। জিয়াউর রহমানের দেওয়া, সে এই অনেক যত্ন করে সে গাছগুলো এখনও বড় হচ্ছে। ফলে খাল কাটা, আপনারা জানেন সবুজ বিপ্লব, আমাদের দেশে সাধারণত 2 বার চাষাবাদ হয়, কিন্তু জিয়াউর রহমান এসে যে ইরিগেশন, খাল কাটার পরে যে নতুন আরেকটা ফসল ফলায়, এটা আমি যেহেতু গ্রামের ছেলে, আমি নিজেও দেখেছি যে আমাদের এলাকায় এখন এই যে সবুজায়ন, যে চাষাবাদের যেটি হয়, যে অধিক ফলন বা 3 বার ফলন, সেটি আমার মনে হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্ভাবিত, এবং তার অল্প সময়কালে তিনি চেষ্টা করেছেন। এবং আপনারা জানেন যে ব্যাংকটি নিয়ে অনেক কথা হয়। আমি ইউনিভার্সিটি থেকে মাস্টার্স পরীক্ষা দেওয়ার পর সেই ব্যাংকে আমার চাকরি করার সুযোগ হয়েছিল, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। আমি 91 থেকে 93 পর্যন্ত আমি সেই ব্যাংকে অফিসার হিসেবে কর্মরত ছিলাম, ফরেন এক্সচেঞ্জে। পরে বিসিএস করে আমি 93-তে প্রথম সরকারি সিটি করে জয়েন করি। তো সেই ইসলামী ব্যাংকও কিন্তু জিয়াউর রহমানের স্বপ্ন ছিল, উনি এটা প্রতিষ্ঠা করেন। বাংলাদেশের বৃহত্তম বেসরকারি ব্যাংক, যেটি আপনারা জানেন যে শেখ হাসিনা সরকারের সময় তার দোসর এসালাম লুটপাট করে ব্যাংকের সমস্ত, শুধু ইসলামী ব্যাংক নয়, বাংলাদেশের প্রায় 11টি ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যায়, এবং দেশ থেকে দেশের সমস্ত সম্পদ বাংলাদেশ ব্যাংকের টাকা চলে যায়। একটা কল্পনা করা যায় না যে যারা উন্নয়নের এত ফিরিস্তি দিত, যারা শুধু তাদের টিভি খুললেই শোনা যেত যে আজকে এটা, কালকে সেটা, যেগুলোর প্রয়োজন নাই, বঙ্গবন্ধু টানেল করলো, সে টানেলে ডেলি 100 গাড়িও যায় না। আপনারা জানেন কি না, যেখানে টোল ডেলি 2-4-5 হাজার টাকা টোল আদায় হয় না। ফলে এই যে বিলাসবহুল একটা প্রজেক্ট, যে প্রজেক্টগুলো করে দেশের হাজার হাজার কোটি টাকাকে নষ্ট করা হয়েছে, এই টাকা দিয়ে হয়তো অন্য কোনো কাজ করলে সেটি আমাদের দেশের জন্য মঙ্গল হতো, ভালো হতো। তো এভাবে আসলে আমরা সবাই জানেন, এগুলো বলার পর আমাদের এমন কোনো সেক্টর নাই, আমরা বলি প্রত্যেকটা সেক্টর ধ্বংস করে দেওয়া হয়েছে। শিক্ষা বলেন, আমি নিজে চট্টগ্রাম বিভাগের মধ্যে সবচেয়ে সিনিয়র প্রিন্সিপাল হিসাবে, কিন্তু আমি ছোট্ট একটা কলেজ, এটা আমি বলবো, যদিও এখান থেকে আমি আমি আলহামদুলিল্লাহ আমি খুব সন্তুষ্ট। আমি
সবচেয়ে বড় কলেজের প্রিন্সিপাল হওয়ার কথা, কারণ আমি সবাই সিনিয়র প্রিন্সিপাল হিসাবে সবার আগে আমি নিয়োগ পেয়েছি, কিন্তু আমাকে বারবার এনএসআই রিপোর্ট মানে বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্টগুলো আমার বিপক্ষে ছিল, ফলে আমাকে ভালো কোনো নিয়োগ দেওয়া হয়নি। আমি সবচেয়ে বড় আমরা মানে বৈষম্য যেটা বলা হয়, সেই বৈষম্যের কিন্তু আমিও একজন বৈষম্যের শিকার। যে আমি সবাই সিনিয়র হওয়ার পরও ভালো জায়গায় আমার পদায়ন হয়নি। তো এভাবে প্রত্যেকটা সেক্টর, শিক্ষা বলেন, স্বাস্থ্য বলেন, অর্থনৈতিক সাইড বলেন, সব কিছুই আসলে আজকে শেষ হয়ে গেছে। একটা পরিবর্তনের প্রয়োজন ছিল। অগাস্ট জুলাই বিপ্লবে আবার মানুষ নতুন করে স্বপ্ন দেখছে যে আবার হয়তো একটা পরিবর্তন হবে। এই যা শেষ হয়ে গেছে সেগুলি হয়তো আমাদের বর্তমান যিনি প্রধান উপদেষ্টার ডক্টর ইউনূস স্যার, যিনি আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তার নেতৃত্বে উপদেষ্টা পরিষদ কাজ করে যাচ্ছে। সবাই সহযোগিতা দরকার, ধৈর্য দরকার, কারণ বাঙালি আমরা সবচেয়ে বড় অধৈর্য একটা জাতি। আমরা বেশি কিছু আমাদের অল্প সময় আমরা সব ভুলে যাই। আওয়ামী লীগের শোষণ বঞ্চনা, এখন জিনিসপত্রের দাম বেশি, অথচ দেখা গেছে আওয়ামী লীগের সময় পেঁয়াজ আমরা 200-300 টাকা দিয়েও কিন্তু পেঁয়াজ কিনতে হয়েছে। প্রত্যেকটা জিনিসের দাম বেশি ছিল। এখন তো আস্তে আস্তে যে দেখা যাচ্ছে যে কারণ বিভিন্ন জায়গায় সেই সিন্ডিকেটগুলো কিন্তু এখনো রয়ে গেছে। ফলে এ টু জেড সব জায়গায় কিন্তু দেখা যায় যে আওয়ামী ফ্যাসিস্টের লোকজন এখনো বসে আছে। তো তাদেরকে সবাইকে কিন্তু এখনো সরানো, কয়েকজনকে সরাবে। পুলিশ বাহিনী দেখেন রাস্তায় গেলে দেখবেন কোনো ট্রাফিক পুলিশ পাওয়া যায় না। খুব দুর্ভাগ্য, এতদিন পরে 4 মাস হয়ে গেল এখনো রাস্তায় কোনো ট্রাফিক ব্যবস্থা অকার্যকর। পুলিশ মানে এখনো দেখা যায় সেনাবাহিনীর গাড়ি আগে যায়, পুলিশের গাড়ি পিছনে থাকে। সেনাবাহিনী মনে হয় পুলিশকে পাহারা দিয়ে এখনো রেখে দিয়েছে। এইভাবেই তো একটা দেশ আসলে চলতে পারে না। আমার মনে হয় আমাদের সবাইকে একটা যে সংস্কার নিয়ে বর্তমান সরকার আগাচ্ছে, একটু সংস্কারগুলো যদি সময়ও লাগে, এগুলি যদি হয়ে যায়, তাহলে পরবর্তীকালে যারা ক্ষমতায় আসবেন তাদের জন্য সেটি অনেক ফলপ্রসূ হবে। তারা সুন্দরভাবে স্মুথলি তখন হয়তো রাষ্ট্র পরিচালনা করার সুযোগ পাবেন। আমরা আজকে বিশেষ করে এই অনুষ্ঠানে যিনি সভাপতি মহোদয়, অনেকটা লেখা সকালে আমি পড়লাম ইত্তেফাকে, অসাধারণ লেখেন। আমার মনে হয় আমাদের এই মহান বিজয় দিবস সম্পর্কে ওনার এই লেখাটা পড়লেও অনেক কিছু জানা যাবে। আমরা আমাদের শহীদদেরকে স্মরণ করি। আমরা একটা গর্বিত দেশ, একটা এই বিজয় দিবসের ফলেই কিন্তু আমরা একটা ভূখণ্ড পেয়েছি, একটা জাতীয় পতাকা পেয়েছি। আমরা রাজনীতি করার বা আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে আমরা নিজেদের সিদ্ধান্ত নেওয়ার সেই স্বাধীনতা আমরা পেয়েছি। যে স্বাধীনতা আমাদের দরকার ছিল, স্বাধীনতা আমরা অর্জন করেছি, কিন্তু এখনও স্বাধীনতার সুফল কিন্তু আমরা ভোগ করতে পারিনি। আমার মনে হয় আমরা আশাবাদী, আমাদের চেয়েও যারা অনেক অনুন্নত ছিল আজকে তারা দেখা যাচ্ছে তারা আমাদের চেয়ে অনেক এগিয়ে। মালয়েশিয়া বলেন, দক্ষিণ কোরিয়া বলেন, সিঙ্গাপুর বলেন, পৃথিবীর অনেক রাষ্ট্র যারা আমাদের চেয়ে সম্পদের অপ্রতুল, কিন্তু আমরা এত রিসোর্স থাকার পর, বিশেষ করে আমাদের এত জনসংখ্যা, যে জনসংখ্যা পৃথিবীতে এখন জাপানের লোকজন জনসংখ্যার জন্য একটা বাচ্চা হলে তারা প্রণোদনা দেয়, কেউ বাচ্চা নিতে চায় না। সব বয়স্ক লোক আস্তে আস্তে দেখা যাচ্ছে বৃদ্ধ হয়ে যাচ্ছে। চায়নাও একসময় জনসংখ্যাকে অভিশাপ মনে করতে, এখন কিন্তু তারাও কারণ সন্তান কমাতে একজনে আসার পর এখন দেখা গেছে তাদেরও কর্মক্ষেত্রে অনেক জনসংখ্যার ঘাটতি আছে। ফলে জনসংখ্যা কিন্তু সবচেয়ে বড় সম্পদ যেটি আমাদের দেশে আছে। আমরা যদি এটাকে প্রপারলি কাজে লাগাতে পারি, সবাইকে যে যার জায়গায় তাকে যদি সেই জায়গায় আমরা বসাতে পারি, তাহলে আর বৈষম্য হবে না। আমরা চাই কেউ বৈষম্যের শিকার না হোক। আমার দ্বারা আমরা এখানে সামনে যারা আছি, আমরা যদি মনে মনে ইয়ে করি যে আমার দ্বারাও যেন আমার একজন কাজের লোক, আমার অধস্তন যারা আছে তারা যেন বৈষম্যের শিকার না হয়, আমার পরিবার বা আমার অন্য যাদের সাথে সমাজে আমরা চলি, আমার আচরণে বা আমার দ্বারা যেন কেউ বৈষম্যের শিকার না হয়। আমরা যদি সেটি যদি করতে পারি, তাহলেই আজকের যে আন্দোলন, জুলাই বিপ্লবের যে ফসল, সেটি আমরা হয়তো গড়ে তুলতে পারবো। আমাকে এখানে দাওয়াত দেওয়ার জন্য আসলে আমি খুবই ক্লান্ত,
আমি একটু ঝিমোচ্ছিলাম, আমার পাশে ভাই বারবার আমার দিকে তাকাচ্ছিলেন। আমি মানে কলেজ থেকে সেই সকালে সব কিছু করে আবার একটা পারিবারিক অনুষ্ঠানে যেতে হয়েছে। আমার ওয়াইফও শিক্ষক, আমরা একই বিসিএসএই জয়েন করেছি, উনি হাজী মোহাম্মদ মহসিন কলেজের ভাইস প্রিন্সিপাল হিসেবে কর্মরত আছেন। তো আমি সকলে দোয়া চাই, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন। আর এই যে জাদুঘরের আসলে এখানে অনেক স্মৃতি, কিন্তু এই জাদুঘরে ঢোকার প্রবেশ পথ মানে এমনভাবে সংকুচিত করা হয়েছে, এটার সামনে একটি শিশু পার্ক করে এটাকে মানে এমনভাবে আড়াল করে দেওয়া হয়েছে যে যেন এটি দেখা না যায়, এগুলি আসলে সত্যি নিন্দনীয়। যার যতটুকু স্বীকৃতি তাকে ততটুকু যদি সে মর্যাদা তাকে দিই, তাহলে তার তো কিছু পাওয়ার নাই। আমরা যদি এখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কি কয়েক কোটি টাকা দেওয়ার দিলে উনি কি সেটি করতে পারবেন? কিন্তু আমরা যদি তার জন্য দোয়া করি বা তার কাজের স্বীকৃতি দিই, যতটুকু তিনি করে গেছেন, যার যতটুকু অবদান, সেটা যদি আমরা স্বীকৃতি দিই, তাহলে আমরা মানুষ হিসেবে আমরা বলবো যে আমরা প্রকৃত মর্যাদা একজনকে দিতে পারবো। তো আবারও আপনাদের ধৈর্য ধরে আমার বক্তব্য শোনার জন্য আপনাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ